বাপ রে বাপ, অভিষেক ব্যানার্জির দর্শক ভোট দেখেছেন? কত ভোট পেয়েছেন এখনো পর্যন্ত? দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উনি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত, যতটা গণনা হয়েছে, 10,28,057। লিড লিড দেখুন দর্শক, মানে কত এগিয়ে। এরপরে যিনি আছেন দেখুন পাশে, বিজেপির অভিজিৎ দাস, তার ভোট হচ্ছে 3,26,494। তো অভিষেক ব্যানার্জি বিজেপির থেকে কত লিড করেছেন দর্শক দেখুন এখনো পর্যন্ত। 7 লক্ষ প্লাস, 7 লক্ষ প্লাস। এখনো হয়তো বাকি রয়েছে কাউন্টিং, কিন্তু এর মধ্যেই উনি যে লিডটা করেছেন, এ তো সর্বকালীন একটা রেকর্ড। 7 লক্ষ প্লাস, মানে মার্জিন নিয়ে উনি জিতছেন এখনো পর্যন্ত। জানি না কোথায় গিয়ে ঠেকবে। একা ভোট পেয়েছেন 10 লক্ষ সামথিং, আর বিজেপির যিনি আর কি অভিজিৎ দাস, উনি 3 লক্ষ সামথিং, মানে 7 লক্ষ প্লাস লিড হয়ে গেছে। ওনাকে হারানো তো মুশকিল, কিন্তু যেটা বলতে চাইছি যে দেশের মধ্যে তো সর্বকালীন একটা রেকর্ড করে ফেলেছেন অভিষেক ব্যানার্জি। যে লিড নিয়ে উনি জিতছেন, প্রধানমন্ত্রীর চেয়ারটা তো ওনাকে ছেড়ে দেওয়া উচিত দর্শক। এত লিড নিয়ে যদি কেউ এমপি হন, তাকে তো প্রধানমন্ত্রীর চেয়ারটা তো ছেড়ে দেওয়া উচিত। 7 লক্ষ লিড। উনি উনি নিজে বলছিলেন যে 4 লাখ, মানে 4 লাখের প্লাস ভোটে জিতবো বলেছিলেন। যেটা আমরা বলেছিলাম যে যা ওখানে ওখানে যা হাওয়া দেখছি, 4 লাখ ছেড়ে দিন, ঠিক করে ভোট হলে উনি জিততে পারবেন কিনা সন্দেহ রয়েছে। তো সেখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 7 লক্ষ প্লাস লিড হয়ে গেছে। 7 লাখ, সর্বকালীন একটা রেকর্ড। আর আমরা আরামবাগের মানুষ, আমাদের মনে আছে অনিল বসু, সিপিএম নেতা, এমপি হতেন। তিনি একবার ওরকম 6 লক্ষ না কত ভোটে জিতেছিলেন। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যে কি করে এত ভোটে একজন মানুষ জিততে পারেন। এটা নিয়ে খুবই চর্চা হয়েছিল, আরামবাগ থেকে জেতা। তখনও ওই জেতার প্রসেস নিয়ে প্রশ্ন উঠেছিল, ভোট নিয়ে প্রশ্ন উঠেছিল। তো উনি তো দেখছি সব ছাড়িয়ে গেছেন, সব ছাড়িয়ে গেছেন। 7 লক্ষ প্লাস। আবার আপডেট হলো মনে হচ্ছে। তো যাই হোক, 7 লক্ষ প্লাস দেখতে পাচ্ছি এখনো আছেন আর কি উনি। আচ্ছা, আর দেখুন প্রতীকুর রহমান দর্শক, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা নাম্বারগুলো। প্রতীকুর রহমান সিপিএম প্রার্থী, তিনি পেয়েছেন কত, 84,744। উনি তো অনেকটাই পিছিয়ে অভিষেকের থেকে, একেবারে 9 লাখের মতো, 9 লাখেরও বেশি ভোটে। আচ্ছা, এরপরে এদিকে দেখুন মঞ্জু লস্কর, এই যে মঞ্জু লস্কর, আইএসএফ নওশাদ সিদ্দিকীর যেখানে প্রার্থী হওয়ার কথা ছিল, উনি তো প্রার্থী হলেন না, শেষ পর্যন্ত সরে গেলেন। আজও রহস্যময় যে কেন উনি সরে গেলেন ঘোষণা করেও। তো এখানে দর্শক দেখুন, মঞ্জু লস্কর আইএসএফ, তিনি ভোট পেয়েছেন সর্বসাকুল্যে 20,568 মাত্র। যেখানে অভিষেক ব্যানার্জি ভোট পাচ্ছেন 10 লক্ষ প্লাস, 10,28,057 এখন পর্যন্ত স্কোর দেখছি। সেখানে আইএসএফ প্রার্থী পাচ্ছেন মাত্র 20,000, মানে অভিষেকের থেকে 10 লাখ ভোটে পিছিয়ে আইএসএফ প্রার্থী। বাদ বাকি আরো সব অনেকে রয়েছেন, সেগুলো আর আলোচনার মধ্যে রাখছি না। 4টে আলোচনা করলাম, বিজেপি, সিপিএম, আইএসএফ আর টিএমসি। তো যেখানে নওশাদ সিদ্দিকী একটা টক্কর দেবেন ভাবা হয়েছিল, উনি দাঁড়ালেন না, ওনার বদলে একজন দাঁড়িয়েছেন মঞ্জু লস্কর। তো তার ভোট তো দেখছি 20,000। এই 20,000ও যে কি করে পেয়েছেন সেটা ভাবছি, কারণ নওশাদ সিদ্দিকী শেষ মুহূর্তে যেভাবে সরে পড়লেন, মানুষের তো অনেক তো প্রশ্ন তৈরি হয়েছিল, তারপরেও 20,000 ভোট পেয়েছেন আর কি। যদি সত্যিই, তবে একটা কথা কি বলবো, সে যেই দাঁড়ান না কেন, নওশাদ দাঁড়ালেই যে
মানে যেভাবে ভোটটা হয়েছে, যেসব অভিযোগ সামনে এসছে, মানে বড় প্রার্থী দাঁড়ালেই যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবেন এতটা সহজ নয় বিষয়টা। তবে একটা কথা বলতে পারি, নওশাদ সিদ্দিকীর যা ওখানে স্ট্রেংথ ছিল, যা সব লোকজন দেখছিলাম, বা ওই রুখে দাঁড়ানোর যে ব্যাপারটা, যে শক্তিটা, সেটা যা দেখতাম, যদি ওই রুখে দাঁড়ানো যায় বুথে বুথে কাউন্টিং এ ইত্যাদি, একটু জেদ দরকার রুখে দাঁড়ানোর। তবে অনেকের প্রাণ চলে যেত, সেটাও বলতে হবে, অনেকের প্রাণ চলে যেত, অনেককে বন্দী হয়ে থাকতে হতো। অভিষেক তো সহজে তো ছেড়ে দিতেন না, লড়াইটা তো ছেড়ে দিতেন না। জানি না আজও রহস্যময় যে নওশাদ সিদ্দিকী কেন শেষ পর্যন্ত প্রার্থী হলেন না। কিন্তু প্রার্থী হলে, রুখে দাঁড়ানোর চেষ্টা হলে, একবার ভাবছি যে বলি লড়াইটা হতো, আবার ভাবছি যে 10 লাখ ভোটে যিনি লিড করেন, সেখানে আবার কে আছেন দাঁড়িয়ে ওনার লিডকে কমাবেন। একজন মানুষ এই 10 লাখ ভোটে না, 10 লাখ ভোট পেয়েছে 7 লাখ লিড, মানে একজন মানুষ যদি 7 লাখ ভোট লিড করেন, ওখানে কে আছেন, তার কি ক্ষমতা তিনি দেখাবেন যে ওটা কমিয়ে হারাবেন বা 1 লাখে নিয়ে আসবেন। কি শুধু, যাই হোক, নওশাদ দাঁড়ালেন না কেন সেটা নিয়ে একটা প্রশ্ন যেমন রয়েছে, দাঁড়ালেই বা কি হতো, আমি সেটাও ভাবছি। আর ওই তো প্রতীকুর রহমান ভোটটা পেয়েছেন, সেটা ওই রাগ থেকেও হয়তো অনেকে ভোট দেননি, যে নওশাদের দাঁড়ানোর কথা, উনি কেন দাঁড়ালেন না, ধর এরম জায়গাতে হয়তো ভোটটা কমেছে, কিন্তু যাই না। তো যাই হোক দর্শক, প্রশ্ন অনেক, মানে কি বলবো, নিজে খুঁজে পাচ্ছি না কোন যুক্তি দেখাবো, সব যুক্তির বাইরে চলে গেছে। যে রেজাল্ট হয়েছে, একটা যে যুক্তি দিয়ে যে কথা বলবো, সেই যুক্তি খুঁজে পাচ্ছি না, যুক্তির বাইরে চলে গেছে। একজন মানুষ ওখানে, যেখানে এত বিরোধী হওয়া, যেখানে আইএসএফ এর এত সমর্থক ছিলেন, যেখানে বামেরাও একটু শক্ত ঘাঁটি নতুন করে তৈরি করতে পেরেছিল, বিজেপির যেখানে একজন লড়াকু নেতা দাঁড়িয়েছিলেন, হ্যাঁ তিনি হয়তো শেষ মুহূর্তে অসহায় হয়ে পড়েছিলেন, দল তার পাশে ঠিক মতো করে দাঁড়ায়নি, কিন্তু বিরোধী হাওয়া ছিল, মানুষের মধ্যে একটা বিরাট বিরোধী হাওয়া কাজ করছিল তৃণমূল কংগ্রেসের প্রতি। সেখানে একজন মানুষ 7 লক্ষ ভোটে লিড করবেন, মানে এটা একটা বিরাট রহস্যময় ব্যাপার হচ্ছে না? 7 লক্ষ ভোটে লিড করবেন। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা অনেকে মনে করেন এবং যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা মনে করেন, যে ডায়মন্ড হারবার অভিষেকের জন্য শক্ত হয়ে যাচ্ছিল বলে উনি হঠাৎ করে একটা প্রকল্প চালু করেন, যে যাদের বার্ধক্য ভাতা হয়নি তাদেরকে দল বার্ধক্য ভাতা দেবে, যতদিন না সরকার দিচ্ছে। তখন প্রশ্ন তৈরি হয়েছিল যে যেখানে সরকার রয়েছে সেখানে দল কেন দেবে, অভিষেক ব্যানার্জি কেন দেবেন, তাহলে অন্যান্য কেন্দ্রে কেন দেওয়া হচ্ছে না? অন্যান্য কেন্দ্রে কি সবাই কি বার্ধক্য ভাতা পেয়ে গেছেন? তাহলে সেখানে দেওয়া হচ্ছে না, এই কেন্দ্রে কেন দেওয়া হচ্ছে? আবার ওখানে একটা কৌশল করা হয় যে না, দল বলতে ওই রকম নয়, ওই কিছু শুভাকাঙ্ক্ষী, মানে সমাজসেবী, তারা এই টাকাগুলো এক জায়গাতে, মানে তারা কয়েকজনের দায়িত্ব নিচ্ছেন, তাদের মাধ্যমে সাহায্যটা করা হবে। কৌশল ছিল বিরাট, মানে ওই স্বেচ্ছাসেবী এরকম একটা সংখ্যা 16,000 না কত এরকম হয়েছিল, আর মোট 72,000কে দেওয়া হয়েছিল। এখনো দেওয়া হচ্ছে কিনা কে জানে। তো তখন প্রশ্ন তৈরি হয়েছিল যে এই প্রকল্প এখানে চালু করার কারণটা কি? তাহলে কি অভিষেক মনে করছেন যে এটা শক্ত হয়ে যাচ্ছে আমার জন্য? আর এদিকে নওশাদ সিদ্দিকী ঘোষণা করে দিয়েছিলেন যে আমি ওখানে প্রার্থী হব, এবং সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা, ফলে নওশাদ দাঁড়ালে ভোট কেটে নিতে পারেন, তার আগে পরিবারগুলোকে ধরে রাখতে হবে। তো সেই জন্য কি এটা ঘুরিয়ে একটা প্রকল্প চালু করা হলো, এবং তারপর উনি কিন্তু বেশ সময় দিতে শুরু করলেন ডায়মন্ড হারবারে। কিন্তু যখনই দেখা গেল নওশাদ সিদ্দিকী সরে পড়লেন, বিজেপি প্রার্থী ঘোষণা করছিল না, তো উনি কার সঙ্গে লড়বেন সেটাই খুঁজে পাচ্ছিলেন না, ফলে উনি আর এলাকাতে প্রচারই করছিলেন না, গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়ালেন। অনেক পরে একজন প্রার্থী ঘোষণা করলো বিজেপি, তাও তো ওই কেউ প্রচারে যাচ্ছিলেন না, কেউ যাননি, মোদী শাহ যাননি, পাশে গেছেন, ওখানে যাননি, রাজ্য নেতারাও সেই অর্থে খুব বেশি ওখানে সময় দেননি, একা একা হয়েছেন। ওনার ফিনান্সিয়াল, মানে যেটা শক্তি, সেটাও খুব একটা স্ট্রং মনে হয়নি, ফলে ওই আর কি লড়াইটা করেছেন। কিন্তু যাই হোক, মানুষের মধ্যে বিরোধী যে হাওয়াটা ছিল, তাতে করে কিন্তু আর যাই হোক, মানে যতই দুর্বল প্রার্থী হোক, যাই হোক, মানুষ এবার কিন্তু অনেকটাই
পরিবর্তনের পক্ষে কথা বলছিলেন, ফলে 7 লক্ষ লিড, এ বিরাট রহস্যময় দর্শক, রহস্যময়। হয়তো ওনার সমর্থকরা বলবেন দাদার জয়, দাদার ক্যারিশমা, দাদার অ্যাট্রাকশন, দাদাই দেশের মধ্যে 1 নম্বরে, এগিয়ে বাংলা, এগিয়ে অভিষেক, বলবেন হয়তো। হ্যাঁ, রেকর্ড কিন্তু গড়েছেন, এটা একটা রেকর্ড, দেশের মধ্যে রেকর্ড গড়েছেন। ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে কিনা জানি না, এত ভোটে জেতার জন্য, কিন্তু যে সমর্থন নিয়ে উনি জিতছেন, আমি তো আবার বলছি, সরকার গঠনে হয়তো ওনারা চান্স পাবেন না, কিন্তু যাই হোক, আমার মনে হয় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর চেয়ারটা ওনাকে ছেড়ে দেওয়া উচিত। যে সম্মানে আপনি এত ভোটে জিতেছেন, এই চেয়ারে বসার আমার আর কারণ নরেন্দ্র মোদীও তো মনে হয় না অত ভোটে জিতবেন বলে। আমি দেখে নিই, স্কোরটা দেখতে হবে পরবর্তীকালে। তো যে ভোটে উনি লিড করছেন, কিন্তু এটা রেকর্ড, আমি বুঝতে পারছি, ছেড়ে দেওয়া উচিত প্রধানমন্ত্রীর চেয়ারটা। আমি জানি না এরপর কি করবেন, যে রেকর্ড তৈরি করছেন, আরো কত কি রেকর্ড তৈরি করবেন বলা কিন্তু খুব মুশকিল দর্শক। ডায়মন্ড হারবার মডেল, একটি কেন্দ্রে 7 লক্ষ প্লাস ভোটে জেতা যায়। ডায়মন্ড হারবার মডেল খুবই চমকে যাওয়ার মতো একটা রেজাল্ট, কিন্তু খুবই রহস্যময়। প্রশ্ন অনেক আছে, কিছু প্রশ্ন তো তুলেছিলাম ভিডিওতে, দেখবেন। যা বলার বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।